বাংলার মানুষ এর আগে অনেক রকমের ভূতের কথা শুনেছে, গেছো ভূত, মামদভূত, ব্রহ্মদৈত্যী, শাকচুন্নি। কিন্তু এবার বাংলার মানুষ এক নতুন প্রকারের ভূতের নাম শুনছে। সেই ভূতের নাম হচ্ছে SIR। SIR এর ফুল ফর্ম যদিও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলেও আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষের কাছে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়ে দাঁড়িয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রাক্ষস। এই রাক্ষস যতই খাক এর খিদে কখনো মেটে না। সম্প্রতি বিহারে 65 লক্ষ ভোটার গিলে ফেলেছে এই স্পেশাল ইন্টেন্সিভ রাক্ষস। পশ্চিমবঙ্গের ভোটারদের এখনও গিলে খাওয়া শুরু না করলেও এই স্পেশাল ইন্টেন্সিভ নামক রাক্ষসটি পশ্চিমবঙ্গের মানুষকে ভয় দেখানো ইতিমধ্যে শুরু করে দিয়েছে। মুঝে ক্রেডিট নেই চাইয়ে। SIR নিয়ে আমাদের রাজ্যের কিছু মানুষের, বিশেষ করে আমাদের রাজ্যের কিছু খবরের চ্যানেলের রক্তচাপ প্রচুর বেড়ে গেছে। আরে আপনাদের কতবার বলবো, বলে বলে মুখ ব্যথা হয়ে গেল যে পশ্চিমবঙ্গে এখনও SIR প্রক্রিয়া চালু হয়নি। SIR করে এখনই এত লাফানোর কিচ্ছু নেই। নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো অবধি কোনো নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়নি। হ্যাঁ, তবে যে সমস্ত BLOদেরকে নিয়ে এই কাজ করা হবে সেই BLOদের এখন থেকে হাত করা শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে সেটা অস্বাভাবিক কিছু নয়। দেখুন, বিহারে BJP BLOদেরকে হাত করেছিল, এখানে TMC করছে, ওই যে জোর যার মুলুক তার। তবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে অফিসিয়ালি এখনো শুরু হয়নি, এটা আমি আপনাকে পাকা খবর দিচ্ছি। আশপাশ থেকে অনেক রকমের গুজব আপনারা শুনছেন ইতিমধ্যে। কোথাও ভোটার লিস্ট চেকিং শুরু হয়েছে, কোথাও ম্যাপিং শুরু হয়েছে। এর মধ্যে কতটা সত্যি কতটা গুজব সেই বিষয়ে পরে আসছি। তবে আগে কথা বলবো এই SIR এবং এই SIR নিয়ে যে মিথ্যাচার সেই বিষয়ে। অনেকেরই মনের মধ্যে প্রশ্ন ঘোরাঘুরি করছে যে যদি SIR শুরু হয় তাহলে কবে নাগাদ শুরু হতে পারে। দেখুন, নির্বাচন কমিশন চাইলে যখন তখন SIR শুরু করতে পারে, সেটা নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে। কিন্তু বিহারের SIR যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বিহারে নভেম্বর মাসে ভোট আছে আর SIR হয়েছে জুন মাসে, মানে ভোটের ঠিক 3 থেকে 4 মাস আগে। আর ফাইনাল লিস্ট এসেছে সেপ্টেম্বর মাসে। সেই হিসেবে যদি মে মাসে আমাদের রাজ্যে ভোট হয় তাহলে ওই ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ SIR হতে পারে, এরকমই সম্ভাবনা রয়েছে। মানে 2025 সালে SIR হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই, এটা আমি আপনাকে বলছি। তবে এই যে বললাম, নির্বাচন কমিশন যখন ইচ্ছা তখন SIR চালু করতে পারে। তবে SIR যে কারণে করা হচ্ছে সেই কারণটা নিয়েও তো অনেক রকমের দ্বন্দ্ব রয়েছে। যদি সত্যি সত্যি নির্বাচন কমিশন চায় যে তারা ভোটার লিস্ট সংশোধন করবে, তাহলে সেই কাজটা তারা যখন ইচ্ছে করতে পারে। কিন্তু আদপে কি শুধুমাত্র ভোটার লিস্ট সংশোধন করা SIR এর একমাত্র উদ্দেশ্য? সেটা তো নয়। একটা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন এই কাজটা করতে পারতো। কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে কি দেখছি, নির্বাচন কমিশনের এই SIR নিয়ে একটি রাজনৈতিক দল প্রচুর লাফাচ্ছে। তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে এই SIR মানে হচ্ছে NRC। তারা বোঝানোর চেষ্টা করছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে আসলে মানুষের নাগরিকত্ব যাচাই করা হবে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এগুলোই ঘোরাঘুরি করছে এবং তার সাথে সাথেই খবরের চ্যানেলের অ্যাঙ্কার এবং অ্যাঙ্করিনীরা ভালো ভালো স্যুট বুট পরে আমাদেরকে ভুল বোঝাচ্ছেন। অথচ আমরা সবাই জানি যে 2002-2003 সালেও SIR প্রক্রিয়া হয়েছিল। তখন কিন্তু এত মাতব্বরি করেনি কেউ। তখন কিন্তু কেউ বলেনি যে ভোটার লিস্টের মধ্যে অনেক বাংলাদেশি আছে, নেপালি আছে, রোহিঙ্গা আছে। অথচ এখন এই সমস্ত কিছু বলা হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে SIR এর আসল উদ্দেশ্য কি আদৌ ভোটার লিস্ট সংশোধন করা, নাকি ভারতের ভোটারদের মধ্যে সংশয় সৃষ্টি করা? দেখুন, ভোটার লিস্ট সংশোধন নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার মতে প্রত্যেক বছর একবার করে ভোটার লিস্ট সংশোধন করা উচিত এবং সেখান থেকে ডুপ্লিকেট আর ফেক ভোটার বাদ দেওয়া উচিত। কিন্তু আমার সমস্যা বর্তমানে মুখ্য নির্বাচন আধিকারিক যিনি, যা নিরপেক্ষ থাকার কথা, তার এবং দেশের শাসক দল BJPর যে একটা অবৈধ সম্পর্ক আছে সেটা নিয়ে। আজকে আপনাদেরকে এরকম পাঁচটা উদাহরণ দেবো। অনেক উদাহরণই রয়েছে, কিন্তু তার মধ্যে মূল 5টা উদাহরণ আপনাদের সামনে আজকে তুলে ধরবো, যেখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে আজকের দিনে দাঁড়িয়ে ভারতের নির্বাচন কমিশন এবং ভারতের শাসক দল BJPর কীরকম গোপন আঁতাত তৈরি হয়েছে। প্রমাণ নম্বর 1, রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে যখন নির্বাচন কমিশনকে ভোট চুরির দায়ে অভিযুক্ত করছেন, তখন নির্বাচন কমিশন রাহুল গান্ধীকে বলেছে দিব্যি গেটে এই কথাটা বলতে। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। কিন্তু বিজেপি নেতা অনুরাগ ঠাকুর যখন একই অভিযোগ করছেন তখন তাকে কিছুই বলছে না নির্বাচন কমিশন। বাহ, আপনারাই বলুন, ইস প্যার কো मैं क्या नाम दूं? मुझे क्रेडिट नहीं चाहिए। প্রমাণ নম্বর 2, কদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের নির্বাচন আধিকারিককে দুর্নীতির সাথে জড়িত বলে উল্লেখ করেন। হিসেব মতন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এই অভিযোগের উত্তর দেওয়ার কথা ছিল নির্বাচন কমিশনের, কিন্তু উত্তর দিলেন BJPর নেতা শুভেন্দু অধিকারী। वाह मोदी जी, वाह वाह
মানে নির্বাচন কমিশনকে চিমটি কাটলে চুলকানি ধরছে বিজেপির গায়ে। শরীর আলাদা কিন্তু আত্মা এক। প্রমাণ নম্বর 3, বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেছেন নৈহাটিতে নাকি পাকিস্তানি মহিলা ধরেছেন উনি। তার নাকি ভুয়ো ভোটার কার্ড আছে এবং তিনি নাকি জাল পরিচয়পত্র বানিয়ে দিনের পর দিন নৈহাটিতে আছেন। পরবর্তীকালে জানা গেল যে ওই মহিলার বিয়ে হয়েছে 45 বছর হয়ে গেছে। 45 বছর ধরে শেখ ইমরান মানে তার স্বামীর সাথে তিনি সংসার করছেন। ভারত সরকার তার মধ্যে 2 বার ভিসা এক্সটেন্ড করেছে ওই মহিলার। শেষবার আর তার ভিসা এক্সটেন্ড হয়নি, তারপর থেকে তিনি বিনা ভিসাতেই এই দেশে রয়ে গেছেন। এবার বলুন ভিসা কার কন্ট্রোলে? আপনারাই বলুন। আমাদের দেশের গৃহমন্ত্রী সারা দিন কী কাজে ব্যস্ত থাকেন এত যে তার সময় হয় না যে বিনা ভিসাতে আমাদের দেশে কারা কারা রয়েছে সেটা ভিসার দপ্তরের সাথে একবার খোঁজ নিয়ে দেখি। এটা তার মনে হয় না? কেন অর্জুন সিংকে নামতে হচ্ছে ময়দানে এসব করার জন্য? ঘরে ঘরে গিয়ে পাকিস্তানি বাংলাদেশি ধরা এগুলো কি বিজেপি নেতাদের কাজ নাকি? তাহলে দিল্লিতে গৃহমন্ত্রকের যে দপ্তরটা আছে ওটা বন্ধ করে দেওয়া উচিত, তাই না? ওই বিল্ডিংটাতে তালা লাগিয়ে দেওয়া উচিত, তা নাহলে আমাকে দিয়ে দেওয়া উচিত বিল্ডিংটা, যাতে আমি গিয়ে ওখানে ভিডিও রেকর্ড করতে পারি। অর্জুন সিং যখন খুঁজে নিয়ে আসছেন যে ভোটার লিস্টের মধ্যে পাকিস্তানি ভোটার ঢুকে আছে, তখন অর্জুন সিংকে কেন শপথনামা দিতে বলছে না নির্বাচন কমিশন? তাই না? কেন বললাম আপনাদেরকে যে অবৈধ সম্পর্ক রয়েছে বিজেপির সাথে নির্বাচন কমিশনের? ইলু ইলু ব্যাপার স্যাপার। প্রমাণ নম্বর 4, গুজরাট, উত্তরপ্রদেশ, দিল্লি থেকে আমাদের যে সমস্ত নাগরিককে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, ইন্টারন্যাশনাল ওয়াটার বাউন্ডারিতে ছুঁড়ে ফেলা হয়েছে, তাদের আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে আমাদের দেশে। আমাদের দেশেরই সরকার ফিরিয়ে নিয়ে এসেছে। তারা তো এই দেশেরই ভোটার, অথচ এই দেশের ভোটার হওয়া সত্ত্বেও তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। অথচ এর পরেও নির্বাচন কমিশন চুপ। দেশের ভোটারের সাথে প্রতারণা করেছে খোদ দেশের সরকার তথা সরকারে থাকা রাজনৈতিক দল বিজেপি। বিজেপির বিরুদ্ধে তথা হোম মিনিস্ট্রির বিরুদ্ধে বা বিএসএফের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কি গ্রহণ করেছে ভারতের নির্বাচন কমিশন? এরকম কোনো খবর আপনাদের কাছে আছে কি? এর আগে আমাদের দেশের মুখ্য নির্বাচন আধিকারিক সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে ভারতীয় ভোটারদের ভোটের অধিকার যাতে না ক্ষুণ্ণ হয় তার জন্য নির্বাচন কমিশন নাকি অতন্দ্র প্রহরীর মতন পাহারা দিচ্ছে। তাহলে যখন আমাদের দেশের ভোটারদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তখন কি নির্বাচন কমিশন গভীর তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ছে? নাকি বিজেপি ভালোবেসে নির্বাচন কমিশনকে ঘুমের ওষুধ দিয়েছে, সেই ঘুমের ওষুধ খেয়ে কেলিয়ে পড়ে আছে নির্বাচন কমিশন? যে পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া নিয়ে এত আলোচনা, এত তর্ক বিতর্ক চলছে, সেই পশ্চিমবঙ্গের মুসলমান ভোটারদেরকে কেন এবং কিভাবে বাংলাদেশে পাঠানো হলো তার উত্তর কি নির্বাচন কমিশনের কাছে আছে? যদি নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া নিয়ে ব্যস্ত থেকে থাকে, তাহলে এর উত্তর শুভেন্দু অধিকারী দিতে পারে, বা শুভেন্দু অধিকারী যদি না উত্তর দেয় মোহন ভাগবতও চাইলে উত্তর দিতে পারে। নির্বাচন কমিশনের কাছে এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর নেই, বুঝেছেন? সরাসরি কোনো উত্তর এদের কাছ থেকে পাওয়া যায় না। খবর আসে খালি সূত্র মারফত। নির্বাচন কমিশনের এই সূত্র কারা, কোথায় থাকে, কি তাদের ঠিকানা, কেউ জানে না। খালি সূত্র মারফত খবর বানানো হচ্ছে, খবর প্ল্যান্ট করা হচ্ছে এবং সেটা আপনাদের সামনে পরিবেশন করা হচ্ছে টিভিতে। এবং এই সূত্রই হচ্ছে আমার প্রমাণ নম্বর 5, যেটা দিয়ে আমি প্রমাণ করব বিজেপি আর নির্বাচন কমিশনের কিরকম গোপন আঁতাত তৈরি হয়েছে। বিহারে এসআইআর এর সময় নির্বাচন কমিশনের সূত্র মারফত খবর এসেছিল যে বিহারে নাকি প্রচুর নেপালি, প্রচুর বাংলাদেশি আছে। অথচ এসআইআর এর ফাইনাল লিস্ট যখন এলো, তাতে যাদের নাম বাদ গেল, দেখা গেল যে তাদের মধ্যে 99.99% বিহারি তথা ভারতীয়। পরবর্তীকালে সাংবাদিক সম্মেলনে যখন মুখ্য নির্বাচন আধিকারিককে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা হলো, তখন তার উত্তর যে তাদের কাছে এ নিয়ে সঠিক কোনো তথ্যই নেই। খবরে আলোচনা হলো যে বিহারে নাকি লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী রোহিঙ্গা, বাংলাদেশি এবং নেপালি রয়েছে, অথচ সংখ্যাটা জানা গেল কত না 315। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, গদি মিডিয়ার খবরের চ্যানেলগুলো বিহার এসআইআর এর সময়ে যে এত চিৎকার করলো যে ওখানে প্রচুর নেপালি আছে, বাংলাদেশি আছে এবং তাদের কাছে নাকি পাক্কা খবর আছে নির্বাচন কমিশনের সূত্র মারফত, সেই খবরটার কি হলো? সেই খবরটা যেটা আমরা জানলাম, যেটা আমরা মানলাম, বিশ্বাস করলাম, আজকে সেই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশন কোনো তথ্য কেন দিতে পারছে না? আর তাছাড়া নির্বাচন কমিশনের এই সমস্ত সূত্রগুলো সবসময় বিজেপির ন্যারেটিভের সাথে মিলে যায় কেন? समझ रहे हो ना? রাহুল গান্ধী, কংগ্রেস বা অপোজিশনের কেউ যদি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো অভিযোগ করে, তখন তৎক্ষণাৎ তার জবাব নির্বাচন কমিশন দিয়ে দেয়। কিন্তু বিজেপির নেতা মন্ত্রীরা যখন কোনো দাবি করেন বা গদি মিডিয়াতে এই নির্বাচন কমিশনেরই সূত্র বলে যখন খবর চালানো হয়, তখন তার সত্যতা বা তার মিথ্যা কিছুই যাচাই করতে যায় না নির্বাচন কমিশন।
আর ঠিক সেই কারণেই আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা আর নির্বাচন কমিশনের বিজেপির প্রতি এত প্রেম নিয়ে প্রশ্ন উঠছে। समझ रहे हो समझ रहे हो ना। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যেটা আসছে খবরের চ্যানেলে সেটাকেই চালিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের সূত্র বলে, অথচ সেই সূত্র অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে কোনো তথ্য নেই। আপনাদের এর আগেও বলেছি যে আজকের দিনে দাঁড়িয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই গণতন্ত্রের পেছনের সব থেকে বড় বাঁশ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের সব থেকে বড় শত্রু যদি কেউ থেকে থাকে তাহলে সেটা এই টিভিতে যে খবরের চ্যানেলগুলো চলে সেইগুলো। কি অদ্ভুত ব্যাপার দেখুন, এই যে ভোটার লিস্টে এত কারচুপি, একটা ঠিকানাতে 300-400 ভোটার, কোথাও কোনো ভোটারের ঠিকানার সংখ্যা 0, কোথাও কারোর বাবার নাম অ্যালফাবেট, এই সমস্ত বিষয় নিয়ে খবরের চ্যানেলের কাছে কখনো কোনো দিন কোনো সূত্র মারফত কোনো খবর আসে না। বিহারে এসআইআর এর সময় এবং এসআইআর এর আগে ঠিক যেভাবে খবরের চ্যানেলে সূত্র মারফত খবর চালানো হয়েছিল, একই ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গেও করা হচ্ছে। এখন আমরা শুনতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের সূত্র মারফত নাকি খবর উঠে আসছে কি না 100টা-150টা করে নাকি ভোটার কার্ড অনেক জায়গায় বাতিল হয়ে যাচ্ছে এবং যাদের ভোটার কার্ড বাতিল হচ্ছে তারা নাকি সবাই বাংলাদেশি। এই খবরটা সম্প্রচারিত করা হচ্ছে খবরের চ্যানেলে, এইটা বলে যে এটা হচ্ছে নির্বাচন কমিশনের সূত্র। নির্বাচন কমিশনের যতগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে আপনি কোথাও গিয়ে এই খবরটা পাবেন না। আমি চেক করে আপনাকে বলছি, আপনিও গিয়ে এখন চেক করতে পারেন। শুধু তাই নয়, ইতিমধ্যে বলা শুরু হয়েছে যে নির্বাচন কমিশন নাকি কিছু ম্যাপিং ট্যাপিং করছে এবং মিলিয়ে দেখার চেষ্টা চলছে যে কোথায় কত সংখ্যক ভোটার বেড়েছে, কতটা তফাৎ। সেখানে নাকি কোথাও 50%, কোথাও 60% ভোটারের তফাৎ পাওয়া যাচ্ছে এবং সেই খবরটাও সূত্র মারফত আসছে খবরের চ্যানেলের কাছে। আবারও বলছি, এই খবরটাও চাইলে আপনারা নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়ে ক্রস চেক করতে পারেন, দেখবেন এই নিয়ে কোনো তথ্য নির্বাচন কমিশন প্রকাশ করেনি। তাহলে নির্বাচন কমিশন মারফত গোপন সূত্রে এই খবরগুলো খবরের চ্যানেলের কাছে কিভাবে এসে পৌঁছচ্ছে? হ্যাঁ, খাম বন্ধ হয়ে নাকি হোয়াটসঅ্যাপের মধ্যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ হয়ে? कहाँ से खबर आई? सूत्र बता रहे हैं, हम उस सूत्र को मूत्र समझते हैं। বিজেপির সোশ্যাল মিডিয়ার টাইম লাইনের সাথে বাংলার 1 নম্বর চ্যানেলের হেডলাইন এত মিলে যায় কিভাবে? এরা কি একই বৃন্তে দুইটি কুসুম? আপনাদের এই একই বৃন্তে দুইটি কুসুম, কিসের কুসুম? দুর্ভাগ্য বলুন আর সৌভাগ্য বলুন, এই চ্যানেলটা এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে এই মাসে দাঁড়িয়ে আর কি, বাংলার 1 নম্বর চ্যানেল। পরের মাসে আবার বদলেও যেতে পারে। তো এই বাংলার 1 নম্বর চ্যানেল যারা হয়েছে তারা চিৎকার করে করে হয়েছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু চিৎকার করে করে তারা কি বলছে? তারা নির্বাচন কমিশনের সূত্র মারফত আপনাকে খবর বলছে চিৎকার করে করে। আর যেখানে সূত্র ছাড়া সরাসরি খবর আছে, হ্যাঁ, যে ভোটের লিস্টে কারচুপি হয়েছে, তথ্য আছে, প্রমাণ আছে, সব কিছু আছে, সেই নিয়ে তারা চিৎকার চেঁচামেচি করে না। যাই হোক, চিৎকার চেঁচামেচি এত কিছু করে তারা যে 1 নম্বর চ্যানেল হয়েছে তার পেছনে যে জুমলা রয়েছে সেটা আপনাদেরকে একটু ছোট্ট করে বলে দিই। রিপাবলিক বাংলা প্রচার করেছে যে তারা এই মুহূর্তে বাংলার 1 নম্বর চ্যানেল এবং BARC বা বার্কের রেটিং অনুযায়ী তাদের এই মুহূর্তে ভিউয়ারশিপ রয়েছে 23.06%। আর ভিউয়ারশিপের দিক থেকে রিপাবলিক বাংলার পরের স্থানে রয়েছে ABP আনন্দ। ABP রেটিং হচ্ছে 23.01%, অর্থাৎ প্রথম স্থান এবং দ্বিতীয় স্থানের মধ্যে 0.05%-এর তফাৎ। এত চিৎকার চেঁচামেচি করে 0.05% এক্সট্রা অ্যাচিভ করতে পেরেছে রিপাবলিক বাংলা। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। এবার বিষয়টা হচ্ছে যে যখন রিপাবলিক বাংলা নাম্বার 1 চ্যানেল হিসেবে নিজেদের পিঠ নিজেরাই চাপড়াচ্ছিল, তখন আমি বসে বসে খবরটা দেখছিলাম। দেখতে দেখতে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন, রিপাবলিক টিভি যখন নিজেরা নাম্বার 1 চ্যানেল বলে ঢাক পেটাচ্ছে, তখন তাদের স্টুডিওতে যারা বসে কাজ করছে তাদের মনিটরে ABP আনন্দে চলছে। রিপাবলিক বাংলার নিউজ অ্যাঙ্কাররা ABP আনন্দের নিউজ অ্যাঙ্কারদেরকে ট্রোল করে, রীতিমতো বলে যে ওরা মিনমিনে সাংবাদিকতা করে। এবং যখন এই নাম্বার 1 চ্যানেল হয়েছি বলে চিৎকার চেঁচামেচি করছিল, তখনও তারা বহুবার বলেছে যে আমরা মিনমিনে সাংবাদিকতা করি না। এমনকি তারা বলে দিয়েছে যে তারা নিরপেক্ষও নয়। এত কিছু করার পর আলটিমেটলি কি হলো? ABPর থেকে কতটা এগিয়ে? 0.05%। আমার সঙ্গে এই মুহূর্তে এপি সেন্টারে বসে যারা কাজ করছেন, এই এপি সেন্টার থেকে প্রতি মুহূর্তে আমরা ব্রেকিং নিউজ নিয়ে এগোই এবং আমি যাব। এই মুহূর্তে রয়েছেন, এই জায়গাটাকে বলা হয় রানডাউন। 1 নম্বর নিউজ চ্যানেলের এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। গজব টুপিবাজ আদমি। মানে এই ব্যাপারটা অনেকটা ওই রকম, যার খাতা দেখে আমি পরীক্ষায় লিখলাম, আমি তার থেকে বেশি নাম্বার পেয়ে গিয়ে লাফাচ্ছি। জান পাকিস্তানে এটা গান্ডু। দেখুন, আমার মতে সব থেকে বেশি জনপ্রিয় হয়ে লাভ নেই, যেখানে আমার কাজ সব থেকে বেশি সত্যি কথা বলা,
সেখানে মিথ্যে কথা বলে ফেক নিউজ দেখিয়ে চিৎকার চেঁচামেচি করে ফেমাস হয়ে জনপ্রিয় হয়ে কী লাভ হবে আমার? যে খবরের চ্যানেলটা সারাদিন বসে বসে হিন্দু মুসলমান করে চলেছে, এত হিন্দু মুসলমানের মধ্যে ঘেন্না বিদ্বেষ সব কিছু ছড়ানোর পরেও মানুষ খুব একটা তাকে পছন্দ করে না। এবিপি আনন্দ আর রিপাবলিকের রেটিং প্রায় কাছাকাছি, আহামরি খুব একটা বেশি নয়। তার মানে হিন্দু মুসলমানের থিওরি পশ্চিমবাংলার মানুষ গ্রহণ করছে না, এটা একদম দিনের আলোর মতন স্পষ্ট হয়ে গেছে রেটিং থেকে। আর আমি আপনাদেরকে বলে রাখছি পরিষ্কার করে, রিপাবলিক হইতে সাবধান। ওদের টিভিতে মানে ওদের চ্যানেলে আর বাংলা লেখা রয়েছে, আর এর পর আর দুটো লেটার যেটা দরকার ছিল লেখা সেগুলো কিন্তু লেখা নেই। এদের চ্যানেলে যখনই কোনো খবর দেখবেন সাবধান হবেন, সবার আগে সাবধান হতে বলছি এই কারণে, কেন এদের খবরের চ্যানেলের মধ্যে 99% খবর ভুয়ো হয়। এদের খবরের চ্যানেলে প্রত্যেক দিন একজন করে বাংলাদেশে ধরা পড়ছে। মানে রিপাবলিকের খবরের চ্যানেলে যত বাংলাদেশি ধরা পড়ছে তত বাংলাদেশি বোধহয় বাংলাদেশেও নেই, বুঝলেন? অথচ এই নিয়ে ভারতের মানে ভারতের যে হোম মিনিস্ট্রি রয়েছে বা ভারতের যে বিদেশ মন্ত্রক রয়েছে, এদের তরফ থেকে কোনো তথ্য পাওয়া যায় না। এদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও কোনো তথ্য পাওয়া যায় না বা অন্যান্য খবরের চ্যানেলেও কোনো তথ্য পাওয়া যায় না। শুধু রিপাবলিকের খবরের চ্যানেলে প্রতিদিন একটা করে দুটো করে বাংলাদেশি ধরা পড়েই যাচ্ছে। আর তার সাথে সাথেই এসআইআরের ভূত সব থেকে বেশি এই খবরের চ্যানেলটা দেখাচ্ছে। এই চ্যানেলটা থেকে একটু দূরত্ব বজায় রাখুন কিছুদিন। এই দুদিন আগে যখন এসআইআরের ডকুমেন্টের মধ্যে আধার কার্ড অন্তর্ভুক্ত করা ছিল না, তখন এটা চিৎকার করে করে জিজ্ঞাসা করছিল আধার কার্ড কেন লাগবে কেন লাগবে কেন লাগবে। আর যখনই সুপ্রিম কোর্ট বলে দিল নির্বাচন কমিশনকে যে আধার কার্ড মানতেই হবে, তখন এরা চুপ হয়ে গেছে। তখন এদের মানে স্ট্যান্ড পুরো বদলে ফেলেছে নিজেরা, দিয়ে বলছে না ভালো আধার কার্ড তো লাগবেই। মোদী সরকার ভালো কাজ করেছিল। মোদী সরকার পাস করলেও মাস্টার স্ট্রোক, মোদী সরকার ফেল করলেও মাস্টার স্ট্রোক। এতে গেল নির্বাচন কমিশনের কথা, শাসক দল বিজেপির কথা এবং গদি মিডিয়ার কথা। এবার আসি আমাদের রাজ্যের যে শাসক দল রয়েছে টিএমসি, তাদের কিছু নেতার বক্তব্য নিয়ে। এই এসআইআর নিয়ে বক্তব্য রাখার সময় অনেক নেতা বলছেন যে এসআইআর হলে রক্তগঙ্গা বইয়ে দেবো, এসআইআর হলে আগুন জ্বলে যাবে, হ্যাঁ অশান্তি সৃষ্টি হয়ে যাবে, বাড়ির থেকে বেরোতে দেবো না। এ সমস্ত অপগণ্ড মূর্খ অশিক্ষিত নেতাদেরকে বলতে চাই যে আপনারা সমাজে এই সমস্ত দাঙ্গার কথাবার্তা না ছড়িয়ে নিজেদের সরকারকে একটা প্রশ্ন করুন যে কেরালা সরকারের মতন আমাদের রাজ্যের বিধানসভাতে কেন রেজলিউশন নেওয়া হলো না যে এসআইআর করা হবে না বলে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে উনি এসআইআর হতে দেবেন না, আর এখন এসআইআর হচ্ছে। আর এসআইআর তো হচ্ছেই, তার সাথে সাথে এসআইআর করার জন্য যে বিএলও দরকার, সেই বিএলও তো রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, রাজ্য সরকারি কর্মচারীদেরকে পাঠানো হচ্ছে ট্রেনিংয়ের জন্য। এসব কেন করা হচ্ছে? এটা কি দু নৌকায় পা দিয়ে চলা নয়? ঠিক ওয়াকফ বোর্ডের আইনের সময়ও টিএমসি এই একই কাজ করেছিল। টিএমসির সাংসদরা সংসদে যাননি ভোট দিতে, অথচ এই রাজ্যের মুসলমানদেরকে খেপিয়েছিল এই টিএমসির সব সংখ্যালঘু নেতারা। আমি এই কারণেই বলি যে আরএসএসের রাজনীতি একটাই, সেটা হচ্ছে লোক খেপানোর রাজনীতি। এবং সে ক্ষমতায় যেই থাকুন, তিনি মহিলা হতে পারেন পুরুষ হতে পারেন, তিনি যদি আরএসএস পন্থী হয়ে থাকেন তাহলে তিনিও ওই একইভাবে সরকার পরিচালনা করবেন। দেখুন, নেতা মন্ত্রীরা অনেকে অনেক কিছু বলবে, ওটাই তাদের কাজ, ওটাই তাদের পেশা। তাদের নিজেদের ঘরের কোনো ছেলে বা মেয়ে কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করতে আসবে না, তাদের ঘরের ছেলেমেয়েরা কিন্তু রাস্তায় নামবে না, তাদের ঘরের ছেলেমেয়েরা বিদেশে পড়াশুনো করছে, ভালো তাদের জীবনযাপন চলছে, বুঝলেন? আপনার ঘরের ছেলেকে মেয়েকে রাস্তায় নামিয়ে দেবে দাঙ্গা করার জন্য, ভাঙচুর করার জন্য। যদি ধরা পড়ে যায় বা গুলি খেয়ে যায়, তখন জীবনটা আপনার সন্তানের নষ্ট হবে, ঘরটা আপনার ভাঙবে। এই কথাটা মাথায় রাখবেন। তাই যখনই এই ধরনের সরকারি কোনো প্রক্রিয়া হচ্ছে বা সেটা নিয়ে রাজনীতি হচ্ছে, সবার আগে মাথা ঠান্ডা রাখবেন। যখনই কোনো খবর আসবে সেই খবরটা সত্যি না মিথ্যে সেটা যাচাই করে নেবেন। আর বিশেষ করে এই আর বাংলার মতন খবরের চ্যানেলগুলো যখনই কোনো খবর দেখাবে, চোখ বন্ধ করে একদম বিশ্বাস করবেন না। আমি আপনাকে বলছি, নিজে যাচাই করে নিন। যদি নিজে যাচাই করতে না পারেন আমার কাছে পাঠাবেন, আমি চেষ্টা করব যাচাই করে আপনাকে দেওয়ার। তবে কখনোই বিনা যাচাই করে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না। আপনাদেরকে আগেও বলেছি, আবারও আজকে বলে রাখলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন, গুজবে কান দেবেন না। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, আর আমাদের প্রোফাইলকে ফলো করুন। আর আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে এর আগেও বহুবার বলেছি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। আপনারা যদি সত্যি সত্যিই আমার কোনো উপকার করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সেখানে ভিডিওগুলো দেখুন, সেইখানে ভিডিওগুলো লাইক করুন। আপাতত আসছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। हम मोदी जी को लाने वाले हैं, अच्छे दिन आने वाले हैं, ओ अच्छे दिन आने वाले हैं। लवणेन भोज्यम।
हरे हरे राम राम हरे कृष्णा हरे बस थैंक यू